আচ্ছা, তাহলে আহ, ধ্বনির লোপের পর থেকে হবে, মানে ধ্বনির আগমও হয়ে গেছে তো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ধ্বনির আগম হয়ে গেছে, ধ্বনির লোপ হয়ে গেছে। এবার আসছে ধ্বনির রূপান্তর। ধ্বনির রূপান্তরের মধ্যে আমরা পড়বো এক এক করে। ধ্বনির রূপান্তরের মধ্যে আমরা প্রথমে পড়বো অপিনিহিতি। অপিনিহিতিটা কি? অপিনিহিতি কথার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। ব্যঞ্জন বর্ণের পূর্বে স্বরবর্ণ এসে যদি উচ্চারিত হয় তাকে অপিনিহিতি বলে। ব্যঞ্জনের পূর্বে স্বরবর্ণ উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। উদাহরণ দেখি। যেমন রাখিয়া থেকে রাইখা। রাতি থেকে রাইত। সত্য থেকে সৈত্য। তয় তয়। তো এরকম আছে আর কি। মাটি থেকে মাইটটা। যে অভিনেত্রী ব্যঞ্জনের পূর্বে স্বরবর্ণ উচ্চারিত হলে তাকে অভিনেত্রী। তো অভিনেত্রীতে হ্রস্বও যদি থাকে তাহলেই শুধুমাত্র অভিনেত্রী হয় এমনটা নয়। হর্ষ না থাকলেও অভিনেত্রী হতে পারে। যেমন ক্ষীয়যুক্ত বর্ণে আমরা দেখি অভিনেত্রী হচ্ছে কক্ষ থেকে কৈক্ষ। লক্ষ্য থেকে লৈক্ষ। এবার বর্গের জ ইঙ্গ রয়েছে। যোগ্য থেকে যৈজ্ঞ। তো এরকম চেঞ্জ হয় অপিনিয়তিতে। অপিনিয়তি প্রধানত বঙ্গালী উপভাষায় লক্ষ্য করা যায়। ঠিক আছে। অপিনিয়তির নামকরণ করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপিনিয়তির নামকরণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় ইনি নামকরণ করেছিলেন অপিনিয়তি। অপিনিয়তি সাধারণত বঙ্গালী উপভাষায় লক্ষ্য করা যায়।
যে কোথায় দেখা যাচ্ছে, বঙ্গালী উপভাষায় দেখা যায়। আর অপিনীতি কথার অর্থ আমি বলেই দিয়েছি, পূর্বে অবস্থাপন। অপি মানে পূর্বে, নি মানে নিকটে, লিখে দিই, অপিনিহিতি। অপি মানে পূর্বে, নি মানে নিকটে, হিতি মানে অবস্থান। তাহলে অপিনিহিতি হয়ে গেল, বোঝা গেল। বলুন। আচ্ছা, অভিশ্রুতিটা এবার দেখি। হ্যাঁ, ওকে। অপিনীতি অসুবিধা নেই তো? হ্যাঁ। অভি কথার অর্থ হচ্ছে সুন্দর, আর শ্রুতি কথার অর্থ শুনতে। তাহলে অভিশ্রুতি কথার অর্থ হচ্ছে কি? অভিশ্রুতি কথার অর্থ কি? যেটা শুনতে ভালো লাগে, শুনতে সুন্দর লাগে। এখানে কি হয়, এখানে অপিনীতির যে পূর্বস্থিত হ্রস্বই বা হ্রস্ব উকার, এটি একটি সন্ধির বিশেষ নিয়ম অনুসারে কি হয়, পূর্ববর্তী যে স্বরসন্ধি তার সঙ্গে মিলিত হয়ে যায়, মানে স্বরধ্বনির সঙ্গে, স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে একারে পরিণত হয়, অথবা রূপের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় অভিশ্রুতি। তাহলে এই যে পূর্বে হ্রস্বই বা হ্রস্বই, হ্রস্ব উকার, এখানে আরেকটা হ্রস্ব উকারের একটা উদাহরণ দিয়ে দিই। হ্রস্বই বা হ্রস্ব উকার যখন পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে, মানে স্বরধ্বনির সঙ্গে আর কি, প্রভাবে বলবো না, স্বরধ্বনির সঙ্গে, এই যে আকার রয়েছে বা এখানে আকার, এখানে অকার, এর সঙ্গে যুক্ত হয়ে বিশেষ এক প্রকার সন্ধির কারণে রূপের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় অভিশ্রুতি। যেমন এটাই বলি, রাখিয়া থেকে, রাইখা থেকে রেখে। রাখিয়া থেকে, রাইখা থেকে রেখে। তাহলে অভিশ্রুতি কেন হয়? অভিশ্রুতি হয় শব্দ মধ্যস্থ হ্রস্বই বা হ্রস্ব উকার পূর্ব স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে সন্ধির বিশেষ নিয়মে রূপের পরিবর্তন ঘটায়, তাই তো? হ্যাঁ স্যার। যেমন মাছুয়া থেকে মাউছুয়া বা মাউছা থেকে মেছো, এইগুলো হচ্ছে এক একটা অভিশ্রুতির উদাহরণ। অভিশ্রুতির নামকরণটিও করেছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অভিশ্রুতি নামকরণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অভিশ্রুতি নামকরণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর এই অভিশ্রুতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় রাঢ়ী উপভাষায়। তাহলে রাঢ়ী উপভাষায় কিসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে? অভিশ্রুতি, তাই তো? আচ্ছা, যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা, তার আসল রূপ কোনটি, তাহলে আমরা কি বলতে পারি? এই অভিশ্রুতি জনিত রূপ, তাই তো? তাই বলা যায় তো? আচ্ছা, অপিনীতি আর অভিশ্রুতির মধ্যে তাহলে কি পার্থক্য আছে? এই একটা সংজ্ঞাগত পার্থক্য আছে, যেটা পূর্ব বর্ণে, মানে
বর্ণের পূর্বে আর কি, ব্যঞ্জন বর্ণের পূর্বে স্বরবর্ণ এসে উচ্চারিত হয়। আর অভিশ্রুতিতে কি হয়? অভিশ্রুতিতে বিশেষ এক প্রকার সন্ধি হয়। এটা তো গেল। আর একটা হচ্ছে অভিনিহিতি বঙ্গালী উপভাষায় লক্ষ্য করা যায় বেশি, আর অভিশ্রুতি রাঢ়ী উপভাষায় বেশি লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস বলা যেতে পারে যে মান্য যে চলিত বাংলা ভাষা সেটি অভিশ্রুতি জনিত বা অভিশ্রুতির প্রয়োগ লক্ষ্য করা যায়। কিন্তু অপিনিহিতিতে কেবলমাত্র কথ্য ভাষা হিসেবেই এটা ব্যবহৃত হয়, লেখ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে অভিনিহিতি আর অভিশ্রুতির বৈশিষ্ট্য বা পার্থক্যগত যে বিষয়টা সেটা আমরা বুঝতে পারলাম। আমি যে নোটটা দিয়েছি ওই নোটটা একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। নোটটা দেখা হয়েছে? হ্যাঁ স্যার। নোটটার মধ্যে কোনো অসুবিধা আছে দেখতে? না স্যার, খুব একটা প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, এবার আসছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, গতদিন পরীক্ষাটা দিলেন না কেন সবাই? যেদিন পরীক্ষা নিলাম আমি বললাম দিতে। হুম? স্বরসঙ্গতিতে কি হয়? শব্দ মধ্যস্থ স্বরধ্বনি পূর্ববর্তী বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যখন পরিবর্তিত হয়ে যায় তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। তাহলে পূর্ববর্তী বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যখন স্বরধ্বনি শব্দ মধ্যস্থ কোনো একটি স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। পরীক্ষা না দিলে আমি কালকে আর প্রশ্ন করব না। যদি আপনারা মনে করেন যে না পরীক্ষা দেবেন না তাহলে কোশ্চেন আর করার দরকার নেই। কারণ হ্যাঁ, আমরা তো দিচ্ছি, আমরা পরীক্ষা দেবো, যে না দিবে না দিবে, আমাদের জন্য করবেন স্যার। না, ওই দু একজনের জন্য কোশ্চেন করা যাবে না, অনেক অসুবিধা হয়। কিন্তু স্যার আমরা তো দিচ্ছি পরীক্ষা, আমরা দেবো। কারণ আমি যখন বলে দিলাম পরীক্ষা নেবো তখন তো সবাই বলেছিলেন পরীক্ষা দেবেন, সেই জন্য তো প্রশ্নটা করা। কষ্ট মানে অনেক অসুবিধা হয় না প্রশ্ন তৈরি করতে? মানে দেখে দেখে এরকম টাইপ করা মানে খুবই কষ্টকর, ল্যাপটপে হোক বা ফোনে হোক। আর যদি পরীক্ষা না দেন তাহলে তো কষ্টটা বৃথা। দেখুন, প্রগত স্বরসঙ্গতি কি? প্রগত স্বরসঙ্গতিতে পূর্বের স্বরধ্বনি একই থাকে, পরবর্তী স্বরধ্বনি পাল্টে যায়, তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। পূর্বের স্বরধ্বনি একই থাকে, পরের স্বরধ্বনি পাল্টে যায়, তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। যেমন শিক্ষা থেকে শিক্ষে, ইচ্ছা থেকে ইচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে পূর্বে যে রস্বই ছিল সেটা একই আছে, কিন্তু পরের আকারটা একারে পরিণত হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, আহ ধরে নিন মিঠা, মহর্ষি ঠাকুর মিঠা থেকে মিঠে। এখানেও কিন্তু এই হস্যিকারটা একই আছে, আকারটা এখানে পরিণত হচ্ছে। তাহলে প্রগত স্বরসঙ্গতিতে পূর্বের স্বরধ্বনি একই থাকে, পরের স্বরধ্বনি পরিবর্তিত হয়। আহ পরাগত স্বরসঙ্গতিতে উল্টো, পরেরটা এক থাকে, প্রথমেরটা
পরিবর্তিত হয়। যেমন লিখা থেকে লেখা, পরেরটা সেম আছে, পরের আগেরটা পাল্টেছে। পরে দেখুন, ধরুন লিখলাম মিলা থেকে আমরা লিখলাম মেলা, এই যে পাল্টেছে, পরেরটা সেম আছে। তাহলে পরাগত স্বরসঙ্গতিতে পরেরটা ঠিক থাকে, আগেরটা পাল্টে যায়। প্রগততে আগেরটা ঠিক থাকে, পরেরটা পাল্টে যায়। আর অন্যন্যতে দুটোই পাল্টে যায়। যেমন দুটোই পাল্টে যাচ্ছে, যদু থেকে যদু, এই যে অ পাল্টে ওকার হয়েছে, হস্য পাল্টে ওকার হয়েছে, অর্থাৎ দুটোই পরিবর্তিত হয়ে গেছে। সেই জন্য এটাকে বলা হয় অনন্য স্বরসঙ্গতি। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে ধোঁকা থেকে ধুঁকো। এখানে ওকারটা হস্যকারে পরিণত হয়েছে, আকারটা ওকারে পরিণত হয়েছে। তাহলে অনন্য স্বরসঙ্গতি যখন দুটি পাল্টে যায় বা পরিবর্তিত হয়, তখন তাকে বলে অনন্য স্বরসঙ্গতি। এবার চলে আসুন সমীভবন। সমীভবন কি? সমীভবন স্যার হচ্ছে, স্বরসঙ্গতি তো 4 রকম হচ্ছে স্যার। কি বুঝতে পারলাম না। স্বরসঙ্গতি তো 4 রকম পাচ্ছি, যেমন ওই বিলাতি থেকে বিলিতি, মানে যেটা এবারে পরীক্ষাতে মধ্যগত, এলো আর কি। মধ্যগত। হ্যাঁ স্যার, মধ্যগত। মধ্যগত অ্যাকচুয়ালি প্রগত আর পরাগত সম্মিলন। আচ্ছা। ঠিক আছে, প্রগত এবং পরাগত দুটোর প্রভাবে মধ্যগত হয়, সেই জন্য আলাদা করে ওকে ভাগ করা হয় না। বললাম, বোঝা গেল? কিন্তু পরীক্ষাতে মধ্যগত স্বরসঙ্গতি নিয়েছে, কারণ কিছু কিছু বইতে মধ্যগত স্বরসঙ্গতির ব্যবহার দেখানো হয়েছে আলাদা করে। ঠিক আছে, কিন্তু সমস্ত বইগুলোতে মধ্যগত স্বরসঙ্গতি দেখানো হয়নি। হ্যাঁ স্যার। আচ্ছা, সমীভবন হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি। এর আরেকটা নাম হলো ব্যঞ্জন সঙ্গতি, অথবা এর আরেকটা নাম হচ্ছে সমীকরণ। তিনটেই হতে পারে। তো সমীভবনে কি হয় না, শব্দ মধ্যস্থ ব্যঞ্জন বর্ণ পূর্ববর্তী বা পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যখন পরিবর্তিত হয়, তখন বা পরিবর্তিত হয়ে প্রায় একই রকম ব্যঞ্জন ধ্বনি বা একই ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় সমীভবন। তাহলে সমীভবনও তিন প্রকার, একটা হচ্ছে প্রগত, পরাগত, আর একটা হচ্ছে অনন্য। প্রগত সমীভবন, পরাগত সমীভবন, আর অনন্য সমীভবন। এই যে প্রগত সমীভবনে আগেরটা ঠিক থাকে, পরেরটা পাল্টে যায়। পরাগততে উল্টো, পরেরটা ঠিক থাকে, আগেরটা চেঞ্জ হয়। আর অন্যতে দুটোই পরিবর্তিত হয়। যেমন প্রগততে আমি বললাম পদয়ময়, হ্যাঁ, পদয়ময়, পদ্ম থেকে পদ্ম, পরেরটা চেঞ্জ হয়েছে, আগেরটা ঠিক আছে। পরাগততে ঠিক তার বিপরীত ঘটনা ঘটে। কি হয় না, মনে করুন দিলাম রাত যোগ না, গ্রেটার দেন দিয়ে লিখলাম রান্না, যে আগের ধটা দন্তন্যতে পরিণত হয়েছে, এটা পরাগত। আর অন্যান্য হচ্ছে মহোৎসব,
থেকে মোচ্ছব। এখানে খণ্ডত্ব এবং দন্তস্ব দুটোই চেঞ্জ হয়েছে চয় ছয়। সেরকম আর একটা উদাহরণ আমরা দিতে পারি, উৎ যোগ শ্বাস, আমরা বলতে পারি উচ্ছ্বাস। এখানে উভয় পরিবর্তিত হয়েছে, তাহলে এটা সমীভবনের উদাহরণ। তো প্রগত সমীভবনে পূর্বেরটা একই থাকে, পরেরটা পাল্টে যায়। পরাগততে পরেরটা সঠিক থাকে, পূর্বেরটা পাল্টে যায়। আর অন্যান্যদের দুটোই পাল্টে যায়। এবার পরের নাম্বারে যাই, সেটা হচ্ছে বিষমীভবন। ঠিক আছে, এবার এই যে বিষমীভবন, এখানে কি হয় না, দুটো সেম বা একই গোত্রের ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে আলাদা গোত্রের ব্যঞ্জনধ্বনিতে বা আলাদা ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়। যেমন লাল থেকে নাল, শরীর থেকে শরীর। এখানে ল ছিল দন্তন্য হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। দুটোতেই র ছিল, একটা ল হয়ে গেছে। তাহলে এই যে পরিবর্তনটা, এটাকে বলা হয় বিষমীভবন। আচ্ছা, এবার চলে আসি, সমাক্ষর লোপ বলে কিছু করিয়েছিলাম আগের দিন। না স্যার। সমাক্ষর লোপ, অক্ষর মানে দল, তো সমাক্ষর লোপে দল চেঞ্জ হবে। দল চেঞ্জ হবে বলতে দল মানে লুপ্ত হবে। সম অক্ষর লোপ, একই দল বা একই অক্ষর যদি পরপর দুটো থাকে, তাহলে শেষের অক্ষরটি লুপ্ত হয়। এটাকে বলা হয় সমাক্ষর লোপ। যেমন আহ, বড় দিদি, এখানে দি একটা দুটোই দল বা অক্ষর, এর মধ্যে একটা লোপ পেয়ে যাবে, গিয়ে হচ্ছে বড়দি। যেমন ছোট কাকা, এটা হচ্ছে ছোটকা। তো চেঞ্জ হচ্ছে এরকম ভাবে। যেমন পটল লতা, থেকে কি হচ্ছে, পটল লতা থেকে হচ্ছে পলতা। এখানে দু ধরনেরই হয়েছে, ব্যঞ্জন লোপও হয়েছে। একটা ল, এখানে ল, পটল লতা, এই যে পটলের যে লটা সেটা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটাই দল, পটল টল, এই টলটা টোটালটাই চলে গেছে। যেহেতু সেম অক্ষরের মধ্যে রাখা যাবে না, তো কারণ এখানে পটলের ল রয়েছে, এখানে ল রয়েছে। এবার এই জন্য এই টল, এই পুরো তলটাকেই লুপ্ত করা হয়েছে, নইলে আসছে না। তো এইভাবে এগুলোকে বলা হয় সমাক্ষর লোপ। কেন সমাক্ষর? কারণ একই বর্ণ, এই বর্ণ না বলে আমরা অক্ষর বলবো, কারণ এটা দল, অক্ষরকে আমরা দল বলি। তাহলে একই দল যদি একটা লোপ পেয়ে যায়, তাকে বলা হয় সমাক্ষর লোপ। এটা হচ্ছে একটা বর্ণ লোপের মধ্যেই পড়ে, যেটা আমরা ব্যঞ্জন লোপ করেছিলাম তার মধ্যে আলাদা করে এটাকে অন্তর্নিহিত করা যেতে পারে, এর মধ্যে যুক্ত করা যেতে পারে। এবার চলে আসছি নাসিক্যি ভবন। নাসিক্যি ভবন বলতে উঁ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন আর ম, এই পাঁচটি যে ব্যঞ্জন আছে, এই ব্যঞ্জন লুপ্ত হয়ে যদি তার পরিবর্তে চন্দ্রবিন্দু আসে,
তখন তাকে বলা হয় নাসিক্যি ভবন। যেমন আমি বললাম অঙ্ক, অউন্ময় কয়, অঙ্ক থেকে আমি উঠিয়ে দিলাম, দিয়ে করলাম আখ। এই যে চন্দ্রবিন্দু আসলো, এটা নাসিক্যি ভবন। যেমন বললাম ঝম্প, ঝময় পয়, ঝম্প থেকে আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়ে লিখতে পারি ঝাঁপ। এখানেও চন্দ্রবিন্দু আসলে এটাও একটা নাসিক্যি ভবন। যেমন আমরা বলতে পারি, কি বলা যেতে পারে, মনে কর অঞ্চল, অইঙ্গয় চয়ল থেকে আঁচল, আঁচল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রথমে যে মূল শব্দ ছিল সেখানে সব হ্রস্বস্বর ছিল, হ্রস্বস্বর। কিন্তু পরবর্তীকালে যখন নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হলো এবং তার পরিবর্তে এই চন্দ্রবিন্দু আসলো, তখন প্রত্যেকটা হ্রস্বস্বর দীর্ঘস্বরে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াকে ক্ষতিপূরণ দীর্ঘীভবন বলে। এটাও একটা ভাগ, ক্ষতিপূরণ দীর্ঘী। ক্ষতিপূরণ দীর্ঘীভবন বলা হয়। এবার আসছে শত নাসিক্যি ভবন। নাসিক্যি ভবনের পরে হচ্ছে শত নাসিক্যি ভবন, দন্ত শয়বয় তয়কার, শত নাসিক্যি ভবন। শত নাসিক্যি ভবনটা কি? যেখানে নাসিক্য ব্যঞ্জন থাকে না, কিন্তু জোর করে আমরা ধ্বনি পরিবর্তনের সময় নাসিক্য ধ্বনিকে মানে চন্দ্রবিন্দুকে নিয়ে আসি, সেটাকে বলা হয় শত নাসিক্যি ভবন। যেমন একটা খুব সুন্দর উদাহরণ আমরা জানি, সেটা হচ্ছে পুস্তক। পুস্তকের কোথাও মানে নাসিক্য ব্যঞ্জন নেই, তবুও এটা যখন চেঞ্জ হচ্ছে তখন হয়ে যাচ্ছে পুঁথি, চন্দ্রবিন্দু। এটা হচ্ছে শত নাসিক্যি ভবনের উদাহরণ। তারপরে আর একটা উদাহরণ দিতে পারি, যেমন পেচক থেকে পেঁচা, পেচক থেকে পেঁচা, পেচক থেকে পেঁচা শত নাসিক্যি ভবন। তো শত নাসিক্যি ভবন বা নাসিক্যি ভবন এভাবে হচ্ছে। এবার আসছে হওয়ার কথা ছিল কিন্তু হলো না, মানে নাসিক্য ব্যঞ্জন রয়েছে, চেঞ্জ করলে একটা চন্দ্রবিন্দু আসা উচিত ছিল কিন্তু আসলো না, সেক্ষেত্রে সেটাকে বলে বিনাসিক্যি ভবন। বিনাসিক্যি ভবন কোনগুলো? যেগুলোতে স্বরধ্বনি, এই সরি, নাসিক্য ব্যঞ্জন চেঞ্জ হচ্ছে কিন্তু চন্দ্রবিন্দু আসছে না, সেটাকে বলা হয় বিনাসিক্যি ভবন। যেমন আমরা উদাহরণ দিতে পারি শৃঙ্খল থেকে শিকল। এখানে আসার কথা ছিল কিন্তু আসেনি। তারপরে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, এখানে যন্ত্রণা থেকে যাতনা। এই যে দন্তন্য নয় তয় মূর্ধন্যয় আকার, দন্তন্য তো উড়ে গেল, চলে গেল, লোপ পেল, তাহলে তো চন্দ্রবিন্দু আসার কথা কিন্তু আসেনি, তাই এটাকে বলা হয় বিনাসিক্যি ভবন। এবার আসি মহাপ্রাণী ভবন বা অল্প প্রাণী ভবন দিয়ে করি, তারপরে মহাপ্রাণী ভবন বলি। অল্প প্রাণী ভবন কোনগুলো? যেখানে মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণে পরিণত হচ্ছে, তখন তাকে বলা হয় অল্প প্রাণী ভবন। মহাপ্রাণ বর্ণ
বা মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে বা উচ্চারিত হচ্ছে। যেমন বাঘ, এটার দ্বান লিখছি বাঘ, এটা একটা অল্প প্রাণী ভবন। যেমন দুধ, এটার দ্বান লিখছি দুধ। তাহলে এগুলো হচ্ছে অল্প প্রাণী ভবনের উদাহরণ। এবার মহাপ্রাণী ভবন ঠিক এর বিপরীত, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ বর্ণে পরিণত হচ্ছে বা মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে, তাকে বলা হয় মহাপ্রাণী ভবন। যেমন উদাহরণ যদি আমরা দিই, তাহলে একটা উদাহরণ দিতে পারি কাঁটাল, পয়চন্দ্রবিন্দু আকার টয়াকার ল, কাঁটাল থেকে আসছে কাঁঠাল, এই টটা ঠতে পরিণত হলো, তাহলে এটাও একটা উদাহরণ আমরা দিতে পারি। এছাড়া আমরা উদাহরণ দিতে পারি স্তম্ভ, দন্ত শয় তয় ছিল, ময় ভয় ছিল, এই যে দন্ত শয় তয়, এই দন্ত স উড়ে গেল, আদি ব্যঞ্জন লোপ হলো, হয়ে হলো থাম। তাহলে এগুলো হচ্ছে মহাপ্রাণী ভবনের উদাহরণ। দন্ত স উড়ে গেল, তটা চেঞ্জ হয়ে থতে পরিণত হলো, তাহলে এটা হচ্ছে একটা মহাপ্রাণী ভবনের উদাহরণ। তাহলে অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন এটা গেল। এবার আসছে অঘোষী ভবন। অঘোষী ভবন মানে ঘোষ বর্ণ অঘোষ বর্ণে পরিণত হয়। অঘোষ বর্ণ কোনগুলো না, বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে অঘোষ, এবং তালব্য মূর্ধন্য দন্তস্ব এগুলো হচ্ছে অঘোষ। তাহলে অঘোষ বর্ণ যদি ঘোষ বর্ণে পরিণত হয় তাকে বলা হয় ঘোষী ভবন, আর ঘোষ বর্ণ যদি অঘোষ বর্ণে পরিণত হয় তাকে বলে অঘোষী ভবন। তাহলে অঘোষী ভবনের উদাহরণ যদি আমরা দিই, কাগজ, কাগজ থেকে কাগজ, তাহলে কি আসছে অঘোষী ভবনে, কাগজ থেকে কাগজ, এটা একটা অঘোষী ভবনের উদাহরণ। কারণ এখানে চটা হচ্ছে অঘোষ বর্ণ, বর্গীয় জ হচ্ছে ঘোষ বর্ণ, তাহলে এখানে অঘোষী ভবন হলো। এবার দেখো যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন অবসর, অবসর থেকে আপসার, আপ, এটা হিন্দি উচ্চারণে আমরা করি আপসার। এই যে পটা, পটা বয়ের মতন উচ্চারণ, মানে ব যেটা ছিল সেটা কিন্তু পতে পরিণত হলো, অর্থাৎ অঘোষ বর্ণে পরিণত হলো, তাহলে এটা হয়ে গেল অঘোষী ভবন। এবার ঘোষী ভবন, ঘোষী ভবন কি, ঘোষী ভবন হচ্ছে অঘোষ বর্ণ ঘোষ বর্ণে পরিণত হয়। যেমন আহ উদাহরণ যদি আমরা দিই, তাহলে আহ যেমন শাক, তালবস্য আকার ক, শাক, কটা হচ্ছে অঘোষ বর্ণ, এবার এটা ঘোষ বর্ণতে পরিণত হচ্ছে শাক। যেমন কাক থেকে কাক, তো এইগুলো হচ্ছে ঘোষী ভবনের উদাহরণ। তাহলে অঘোষী ভবন গেল, ঘোষী ভবন গেল। এবার আসছে মূর্ধন্য ভবন, মূর্ধন্য ভবন, মূর্ধন্য ভবনে কি হচ্ছে না, আহ দন্তবর্ণ, সাধারণত দন্ত ধ্বনিগুলো বা দন্তবর্ণগুলো মূর্ধন্য বর্ণে পরিণত হচ্ছে। যেমন বৃদ্ধ, এই যে দ থেকে তৈরি হচ্ছে বুড়া, ডয় বিন্দু র, মানে মূর্ধন্য বর্ণে পরিণত। তারপরে বিকৃত থেকে বিকট,
তো এইগুলো হচ্ছে মূর্ধন্য ভ। তাহলে বৃদ্ধ থেকে বুড়া, বিকৃত থেকে বিকট, আহ আর বলা যেতে পারে মৃত্তিকা থেকে মাটি। এগুলো হচ্ছে মূর্ধন্য ভবনের উদাহরণ। তাহলে এইটুকুর মধ্যে কোনো অসুবিধা? না স্যার। নো প্রবলেম। এবার চলে আসি শতমূর্ধন্য ভবন। শতমূর্ধন্য ভবন মানে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হবে, অথচ কোন রকমের মূর্ধন্য ধ্বনির প্রভাব ছাড়াই। কোনো মূর্ধন্য ধ্বনি থাকবে না। এখানে প্রত্যেকটাতে মূর্ধন্য ধ্বনি ছিল, যেমন রিও একটা মূর্ধন্য ধ্বনি, এখানে রি ছিল, এখানে রি ছিল। তো মূর্ধন্য ধ্বনির প্রভাবে পরিণত হলে মূর্ধন্য ভবন, কিন্তু মূর্ধন্য ধ্বনির প্রভাব ছাড়া পরিণত হয়ে গেলে তাকে বলা হয় শতমূর্ধন্য ভবন। যেমন পততি থেকে পড়ই, এই যে পততি ত, এগুলো দন্ত বর্ণ। তো এখানে দয় বিন্দু রতে পরিণত হচ্ছে, কিন্তু কোন রকমের এখানে মূর্ধন্য বর্ণ নেই, তবুও হচ্ছে। তো এখানে পরই থেকে আমরা পরে বলতে পারি, যাই হোক, কিন্তু সেটা তো এই পততি থেকে এসছে। তো এটা হয়ে গেল শতমূর্ধন্য ভবনের উদাহরণ। খুব একটা বেশি উদাহরণ আমাদের বাংলা ভাষাতে নেই। আর আছে বিমূর্ধন্য ভবন। এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। বিমূর্ধন্য ভবন কি বলছে? বিমূর্ধন্য ভবনে মূর্ধন্য ধ্বনি থাকলো, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে মূর্ধন্য ধ্বনি দন্ত ধ্বনির কে প্রভাবিত করে মূর্ধন্য বর্ণে পরিণত করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কোনো মূর্ধন্য ধ্বনিতে মূর্ধন্য না থাকে এবং দন্ত ধ্বনি অন্য কোনো প্রকার ধ্বনিতে পরিণত হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় বিমূর্ধন্য ভবন। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, আমরা উচ্চারণ করছি প্রাণ, কিন্তু মানে লিখছি প্রাণ, কিন্তু যখন উচ্চারণ করি বা বলি মুখে, তখন বলি প্রাণ। এই মূর্ধন্য নয়ের উচ্চারণ আর দন্ত নয়ের উচ্চারণ তো এক নয় অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে রফলা, এই রফলাটা অ্যাকচুয়ালি কিন্তু মূর্ধন্য বর্ণ, কিন্তু এইখানে আছে মূর্ধন্য বর্ণ রফলা, এখানেও আছে মূর্ধন্য বর্ণ, তবুও মূর্ধন্য বর্ণটা চেঞ্জ হয়ে দন্ত বর্ণে বা দন্তমূলীয় বর্ণে পরিণত হলো। এটাকে বলা হচ্ছে বিমূর্ধন্য ভবন। মানে হওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল, কিন্তু পরিবর্তিত হয়ে দন্ত বর্ণে পরিণত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বিমূর্ধন্য ভবনের একটা খুব ভালো একটা উদাহরণ। এছাড়াও আমরা যেমন এই একটা উদাহরণ দিতে পারি, বিষ থেকে বিষ।
মূর্ধন্য ষ হচ্ছে মূর্ধন্য বর্ণ, কিন্তু সেটা তালব্য বর্ণে পরিণত হয়ে গেল। তো এই দুটো একটু মোটামুটি মাথায় রাখলে হয়ে যাবে, খুব কঠিন নয় এগুলো। আচ্ছা, স্যার এই মূর্ধন্য ভবনটা একবার বলুন না, আমার নেটটা কাটলো তো। শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে তো। স্যার একবার মূর্ধন্য ভবনটা বলবেন, আমার তখন একটু নেটটা কাটলো, আমি বুঝতে পারিনি। মূর্ধন্য ভবনটা একবার বলবেন। কোনটা? মূর্ধন্য ভবন? হ্যাঁ হ্যাঁ স্যার। মূর্ধন্য ভবনে মূর্ধন্য ধ্বনি থাকবে, তার প্রভাবে দন্তবর্ণ মূর্ধন্য বর্ণে পরিণত হবে। এখানে রি হচ্ছে প্রত্যেকটা মূর্ধন্য বর্ণ। এই রি এর জন্য পরবর্তী যে ত বা ত, এখানে দ আছে, এগুলো সব মূর্ধন্য বর্ণে পরিণত হয়েছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার স্যার, ঠিক আছে। পরে আসছে ব্যঞ্জন দ্বিত্ব। একই ব্যঞ্জন বর্ণ যদি দুবার হয়, সেটা জোর দিয়ে বা ফোকাস করবার জন্য বা এমফ্যাসিস করবার জন্য, জোর দিয়ে বলার জন্য এটা হয়। যেমন ছোট থেকে ছোট্ট, আদরের কাউকে বোঝালে ছোট্ট কথাটা ইউজ হয়, মানে আদর দিয়ে যত্ন সহকারে বোঝালে। তো এটা একটা ব্যঞ্জন দ্বিত্বের উদাহরণ। সবাই থেকে সব্বাই, তো এটাও একটা ব্যঞ্জন দ্বিত্বের উদাহরণ। তাহলে এটা গেল, ব্যঞ্জন দ্বিত্ব গেল। এরকম যেখানে যেখানে দেখা যাবে যে না একই ব্যঞ্জন বর্ণ দুবার হচ্ছে, তো ব্যঞ্জন দ্বিত্ব হবে। এবার নেক্সট হচ্ছে বর্ণ বিকার। বর্ণ বিকার কি বলছে? যে শব্দের অন্তর্গত কোনো মূল ধ্বনির পরিবর্তন ঘটে গেলে তাকে বর্ণ বিকার বলে। যেমন কবাড, ক বয়াকার ট, কবাট থেকে কপাট। এখানে মূল ধ্বনিতে ব ছিল, চেঞ্জ হয়ে প হয়ে গেল, তাহলে এটা একটা বর্ণ বিকারের উদাহরণ। যেমন ধোবা, ধয়কার বয়াকার ধোবা থেকে হয়ে যাচ্ছে ধোপা, এটাও বর্ণ বিকারের একটা উদাহরণ। তো এইগুলো হচ্ছে বর্ণ বিকারের আহ, মানে এক্সাম্পল বলা যেতে পারে। আরো অনেক উদাহরণ আমরা দেখবো বা দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আগে আগে ওগুলো হয়েছিল ব্যঞ্জন আগম এবং ব্যঞ্জন লোপ, স্বরাগম এবং স্বরলোপ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের করতে হবে, বলা হয়নি, সেটা হচ্ছে বিপর্যাস। বিপর্যাস, বিপর্যাসটা কি? বিপর্যাস হচ্ছে যখন আহ, দুটি বর্ণ বা দুটি ধ্বনি উচ্চারণের সময় নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাকে বিপর্যাস বলে। যেমন আহ, একদম সোজা উদাহরণ আছে বাক্স থেকে বাস্ক, বাক্স থেকে বাস্ক। এছাড়াও আছে মুকুট, মুক, ময়স্যু কয়স্যুটা, মুকুট থেকে মুটুক, চেঞ্জ হয়ে গেল, এই যে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে, এগুলোকে বলা হচ্ছে বিপর্যয়। তো আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, পিশাচ থেকে পিচাস। তো এগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়ও বলে। হলো? ঠিক আছে?
তাহলে বলুন, কোনো সমস্যা? এইগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধারা, যেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম টোটাল, একদম এখান থেকে। বলুন, কোনো জায়গায় সমস্যা থাকলে বলুন। ধ্বনির রূপান্তর, স্যার ধ্বনির রূপান্তরের মধ্যে অপিনিয়তি, অতিশ্রুতি থেকে শুরু করে সমীভবন, বিষমীভবন, নাসিক্য ভবন, অঘোষ সবকিছুই করছে, তাই তো? কথা তো শুনতেই পাচ্ছি না, কেটে যাচ্ছে লাইন, খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি বলছি ধ্বনির রূপান্তরের মধ্যে এই তাহলে অভিশ্রুতি শুরু করে স্বঘোষী ভবন, মহাপ্রাণী ভবন এগুলো সব থাকছে, তাই? শুধু সমাক্ষর লোকটা ছাড়া। তো শোনা একবার গেল বলুন, না? শুনতে পাচ্ছি না। স্যার আমি আপনাকে টেক্সট করে দেবো, আমি টেক্সট করে দেবো, আসলে আমার এখানে নেটের খুব টেক্সট করুন, সমস্যা হচ্ছে আজকে। এখানে টেক্সট করুন, এখানে চ্যাটে লিখুন। হ্যাঁ স্যার, লিখছি লিখছি। আচ্ছা, লিখেছেন ধ্বনি, এই কি লিখলেন? ধ্বনি রূপান্তরের মধ্যে উপনিহিতি থেকে অল্প প্রাণ, মহাপ্রাণী ভবন সবটা পড়ছে কি? হ্যাঁ, অবশ্যই সবই তো পড়ে। রূপান্তর হচ্ছে তো, বুঝলেন না? সমাক্ষর লোকটা হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ, আছে। সমাক্ষর লোকটা হচ্ছে ব্যঞ্জন লোকের মধ্যে পড়ে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আর একটা কথা বলছি, যারা ওই আমাকে বলেছিলেন যে সিডিপির ক্লাস করবেন, তারা আমাকে একটু এই ক্লাসের পরে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন করে নেবেন তো, ঠিক আছে? ঠিক আছে স্যার, মেসেজ করবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাকুক।